জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। সুস্বাগতম এই 9টার ক্লাসে। যদি এই সময় ক্লাস ছিল না, কিন্তু আমার যেহেতু স্যারের সাথে ক্লাসটা বিনিময় করতে হচ্ছে, স্যার একটু ব্যস্ত আছেন, এই কারণে আমার সময় নাই, সেই কারণে। হ্যাঁ, তো আমরা সর্বশেষ কোথায় ছিলাম বা কি আলোচনা করেছিলাম, এই অংশটা আমরা একটু শেয়ার করি, ঠিক আছে? সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি, বলার চেষ্টা করি। হ্যাঁ, সর্বশেষ আমরা কি আলোচনা করেছি, কারো কিছু মনে আছে কি? বাবুরা, কারো কিছু মনে আছে? আমরা সর্বশেষ কি পড়েছিলাম, কারো মনে নাই? এই কেউ কথা কয় না স্যার মনে নাই স্যার, লাস্টে ক্লাস করি নাই আমি। ভেরি গুড, ভেরি গুড, স্মার্ট আনসার। আপনিও? আচ্ছা, বুঝতে পারছি কারো মনে নাই। আচ্ছা, তোমাদের কাছ থেকে ছোট্ট নোটিশ দেই, সেটা হচ্ছে আমার যে ক্লাসটা কবে তোমাদের বলো তো? স্যার মঙ্গলবারে 9:45। হ্যাঁ, 9:45। সম্ভবত কালকে সাগর স্যার 9:45 ক্লাস নেবেন। হ্যাঁ, শুনতে পাচ্ছ? জি স্যার। সম্ভবত উনি নেবেন। ওকে, তো উনি যদি না নেন সেই ক্ষেত্রে অবশ্য আমার কাছে কলেজে কাজ আছে, তো কাল না আসলে কালকে স্যার নেবেন, এলো কথা। আর তবে আমার ক্লাসটা কিন্তু মঙ্গলবারই থাকবে, তবে একটু টাইম আগায় নিতে হবে, বিশেষ কারণে আমি 9:30টায় ক্লাস নিতে ইন্টারেস্টেড। 9:30-এ, শুনতে পাচ্ছ? 9:30-এ ক্লাস নিলে কি খুব কষ্ট হবে কারো তোমাদের? বাবুরা, ইমরান, তাসিন, শারিয়ার, সুমাইয়া, সবুজ? না স্যার, কষ্ট হবে না। কষ্ট হবে না, জাস্ট 15 মিনিট আগে। সাইদ, কষ্ট হবে না স্যার, আমি হ্যাঁ, শশী বা আদার্স কেউ আছো কিনা? হ্যাঁ, তো আমার ক্লাসটা নেক্সট উইক থেকে। মঙ্গলবারের ক্লাস, জি মঙ্গলবারের ক্লাস শুধু ওই টাইমে নিতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার, রাইট। আগামী সপ্তাহ থেকে মঙ্গলবারে নিব 15 মিনিট আগে। ওকে, অর্থাৎ 9:30টায়। তোমরা একটু খেয়াল রাখবা, 9:30টার সময় 15 মিনিট আগে ক্লাসটা আমরা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, বুঝতে পারছি? হ্যাঁ, আশা করি সবাই শুনতে পাইছেন, যেমন শামিমা, উর্তি, রাজু, সোনিয়া আক্তার, বাকিবিল্লাহ, অনামিকা, মাহবুব রহমান, হুমায়রা নাহার, আর কে যেন সাইদ, আর বাকি নামগুলো তো আমি আগে উচ্চারণ করেছি। সো আমরা আগামী কি বলে এটা, আগামী মঙ্গলবারে আমরা 9:30টায় ক্লাস অ্যাটেন্ড করবো, ঠিক আছে? আর তোমাদের একটু ফটো সেশন করা লাগবে, সেটা একটু করে নিচ্ছি। জাস্ট আ মিনিট, যে কারা কারা ক্লাসে আছো। অবশ্য আমার দিক থেকে বিশেষ ছাড় দেওয়া আছে তোমাদের, অসুবিধা নাই। যদি কারো ক্লাস, আমার ক্লাস করতে কারো কষ্ট হয়, বুকে ব্যথা হয়, মনে ব্যথা হয়, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? না করলেও চলবে, বুঝতে পারছো? সাদিয়া ইসলাম, বুঝে গেছে? স্যার আপনার ক্লাস করলে আমার খুব কষ্ট হয়, তো সেই ক্ষেত্রে নো প্রবলেম। হ্যাঁ, তবে আমি চেষ্টা করি যে অল্প করে হলেও তোমাদের কিছুটা হলেও একটু শেয়ার করা, কিছু জানানোর, অল্প করে, বেশি না। তো আজকে আমি আপনাদের কিছু শেয়ার করতে চাচ্ছি তোমাদের। আমরা গতদিন ক্লাসে কি করছিলাম আমরা সবাই ভুলে গেছি, ধন্যবাদ। সেটা আমরা পড়ছিলাম জৈব ক্ষারের শক্তি মাত্রার উপরে প্রভাব বিস্তারকারী নিয়ামক সমূহ। কোন কোন বিষয় জৈব ক্ষারের শক্তি মাত্রার উপর প্রভাব বিস্তার করে থাকে, কোন কোন বিষয়গুলো, শুনতে পাচ্ছি? প্রথম বিষয়টা আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সহজলভ্যতা। কারো কি মনে হচ্ছে, আমি এটা আলোচনা করেছিলাম গত ক্লাসে,
নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সহজলভ্যতা, এই বিষয়টা যে আমরা গতদিন পড়েছিলাম, কারো কি মনে হচ্ছে বিষয়টা? কেউ কথা কয় না। অনামিকা, বাকি বিল্লা, তোমাদের মনে নাই? আচ্ছা, তোমাদেরকে আর ডিস্টার্ব না করি। বাকি সব ভুলে গেছি। ভুলে গেছি, ভেরি গুড, সঠিক অ্যান্সার। তুমি 100 তে 100 পেয়েছো। তো সেটা হচ্ছে যে নিঃসঙ্গ জোড় ইলেকট্রন, যেহেতু সবাই ভুলে গেছে আমি ওখান থেকে আবার একটু শুরু করতেছি, তবে পুরোটা না, কিছুটা। যারা নিঃসঙ্গ জোড় ইলেকট্রন সহজে দিতে পারে তারা কিন্তু ক্ষারধর্মী হয়। এটা লুইস মতবাদে বলা হয়েছে যে যারা এক জোড়া ইলেকট্রন দিতে পারে তারা লুইস ক্ষার, আর যারা এক জোড়া ইলেকট্রন নিতে পারে তারা হচ্ছে লুইস অ্যাসিড। আমরা নিশ্চয়ই পড়েছি। তো এখন এক জোড়া যারা ইলেকট্রন দিতে পারে তারা লুইস ক্ষার। এখন আমরা দুই তিনটা মৌল নিয়ে গতদিন আলোচনা করছিলাম যে যারা এক জোড়া দুজনই বা তিনজনই ইলেকট্রন দিতে পারে, বাট কে বেশি লুইস ক্ষার। যেমন আমি বলেছিলাম যে 1 ডিগ্রি অ্যামিন। ওকে, এই দুটার মধ্যে যদি আমরা একটু তুলনা করি 1 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে, তোমরা দেখতে পাচ্ছ আশা করি, দেখতে এবং শুনতে পাচ্ছ তো নাকি? এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন আর এটা অ্যামোনিয়া। এর মধ্যে কোনটি বেশি ক্ষারধর্মী এবং কেন, এটা আমি গতদিন আলোচনা করছিলাম। কারো কি একটু মনে আছে? মনে হয় নাই। সো এই ক্ষেত্রে দুটাই কিন্তু নিঃসঙ্গ জোড় ইলেকট্রন দিতে পারে, আর দুইজনই যদি নিঃসঙ্গ জোড় ইলেকট্রন দিতে পারে তাহলে সে বেশি ক্ষারধর্মী। যেটা আমি গতদিন বলছিলাম, দুইজনই ক্ষারধর্মী, জোড়া ইলেকট্রন দিতে পারতেছে, সো দুইজনই ক্ষারধর্মী। এখন প্রশ্ন হচ্ছে কে বেশি ক্ষারধর্মী, ঠিক আছে? কে বেশি? ওকে, যেমন তোমরা সবাই ভালো স্টুডেন্ট, বাট তার মধ্যে একটা ক্রাইটেরিয়া আছে, কে বেশি ভালো, কে একটু কম ভালো, আছে না? তো সেইটা আমরা মেজার করবো। এই ক্ষেত্রে জোড়া ইলেকট্রন দেওয়ার সক্ষমতা যার বেশি সে বেশি ক্ষারধর্মী। তো সক্ষমতা কার বেশি? এই যে 1 ডিগ্রি অ্যামিন, এটাকে আমরা বলতেছি 1 ডিগ্রি অ্যামিন। রাশেদুজ্জামান, তুমি আসো ক্লাসে? রাশেদুজ্জামান মনে কেবল ঢুকতেছে। আচ্ছা, এই 1 ডিগ্রি অ্যামিন বেশি ক্ষারধর্মী। ওকে, এখন কেন তার ব্যাখ্যা হচ্ছে এই যে 1 ডিগ্রি অ্যামিনে অ্যালকাইল মূলক আছে একটা, এই অ্যালকাইল মূলক হচ্ছে ইলেকট্রন সাপ্লাইকারী মূলক, সহজে ইলেকট্রন প্রবাহ করতে পারে, ইলেকট্রন বিকর্ষণকারী মূলক, ইলেকট্রন দিতে পারে, ঠিক আছে? তো হ্যাঁ, শুনতে পাচ্ছি, শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, জি তো স্যার। ইলেকট্রন বিকর্ষণকারী মূলক হওয়ার কারণে ও করে কি ইলেকট্রনটাকে একটু এগিয়ে দেয়, ইলেকট্রন দানকারী মূলক হিসাবে সে পরিচিত বলে সে করে কি বন্ডে, একটা বন্ধনে দুইটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটাকে সে নাইট্রোজেন দিকে একটু আগায় দেয়। ফলে নাইট্রোজেনের যে একবার নিঃসঙ্গ ইলেকট্রন আছে সেটা তো আছেই, এর সাথে সাথে তার বডিতে আরো ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যায়। আর ইলেকট্রন ঘনত্ব যদি বেড়ে যায় তাহলে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতাটা বেড়ে যায়, দান করার প্রবণতাটা বেড়ে যায়, টেন্ডেন্সি বেড়ে যায়। এই কারণে এর সহজে ইলেকট্রন যেহেতু দিতে পারতেছে, এই জন্য এর বেশি ক্ষারধর্মী কার তুলনায়? অ্যামোনিয়ার তুলনায়। দেখো তো এই বিষয়টা ক্লিয়ার হলো কিনা? অনামিকা, শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। সুমাইয়া ম্যাডাম যারা আছেন, তারপর সোনিয়া, আচ্ছা, আর ম্যাডামরা কেউ নাই। ওকে, আর স্যারেরা জি স্যার, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ওকে। তো আমি যেটা বললাম যে এখানে 1 ডিগ্রি অ্যামিন, এটা কিন্তু আমি বলেছিলাম গত ক্লাস নেওয়ার সময় তোমাদেরকে যে এটা তোমাদের এখানে লাগবে, ইভেন পরবর্তী অধ্যায় 3 কি 4 নম্বর অধ্যায় অ্যামিন অধ্যায় আছে, ওখানে লাগবে যে 1 ডিগ্রি অ্যামিন কেন অ্যামোনিয়া থেকে বেশি ক্ষারধর্মী। কথাটা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওকে, এবার 2 ডিগ্রি অ্যামিনের কথা যদি আসো, 2 ডিগ্রি অ্যামিনের চেহারাটা দেখো, লিখতেছি 2 ডিগ্রি অ্যামিন। এটা এখানে খেয়াল করো, এখানে দুটো অ্যালকাইল মূলক আছে, দুটো অ্যালকাইল মূলক আছে, ঠিক আছে? এই দুটো অ্যালকাইল মূলকও কিন্তু ইলেকট্রন সাপ্লাইকারী মূলক নামে পরিচিত, মানে দানকারী মূলক, তাই না? দুটোই তো অ্যালকাইল মূলক, দুটো একই, একটাও যা দুইটাও তো তাই, মানে দুইজন আছে একই জিনিস। সো এই দুটো অ্যালকাইল মূলক
ইলেকট্রন সাপ্লাই দিবে। কোথায় সাপ্লাই দিবে? নাইট্রোজেনের কাছে। নাইট্রোজেন নিঃসঙ্গ ইলেকট্রন তো আছে, তার ইলেকট্রন দেওয়ার টেন্ডেন্সি আছে। তার সাথে সাথে এরা যখন ইলেকট্রন সাপ্লাই দিবে, ফলে তার চারপাশে ইলেকট্রন ঘনত্ব আরো বেড়ে যাবে। সো তার পসিবিলিটি অফ ডোনেট ইলেকট্রন, ঠিক আছে, বা ইলেকট্রন ডোনেশন করার যে পসিবিলিটি, এটা বেড়ে যাবে। আর বেড়ে গেলে তার খাত ধর্ম বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে বলতে পারবা? হ্যাঁ, বুঝলা কি কথা আমার? তাহলে এই ক্ষেত্রে এর খাত ধর্ম আরো বেড়ে যাবে। আমরা যদি এইভাবে ডাবল চিহ্ন দিয়ে আরো মানে বেশি বোঝানোর জন্য ডাবল চিহ্ন দিলাম। এর তুলনায় এটা বেশি, এর থেকে এটা বেশি। যদিও ডাবল চিহ্ন এরকম কিছু হয় না, বা এরকম কোনো চিহ্ন নাই, তাই না? বেশি বেশি বোঝানোর জন্য ডাবল, গ্রেটার দ্যান বা লেস দ্যান কিন্তু কোনো চিহ্ন নাই। তো দেখো তো বুঝলা কিনা? আবু সাইদ, শাহরিয়ার এবং বাকি বিল্লাহ, তো প্রথমে তোমাদেরকে দেখা যাচ্ছে। জি স্যার। বুঝতে পারছো বিষয়টা না? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি হ্যাঁ, তাহলে তাহলে বলো তো এই তিনজনের মধ্যে স্যার আপনার মাইক বন্ধ হয়ে গেছে, বোঝা যায় না কিছু। ও ও সরি সরি, হ্যাঁ আমার ইচ্ছা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, বললাম কোনটা বেশি খাদ্যধর্মী? স্যার শেষেরটা না? 2 ডিগ্রি আমিন স্যার। হ্যাঁ, 2 ডিগ্রি আমিন। হ্যাঁ আবু সাইদ, 2 ডিগ্রি আমিন, এটা যেটা, এটা হচ্ছে বেশি খাদ্যধর্মী। 2 ডিগ্রি আমিন বেশি খাদ্যধর্মী। ওকে, এবার আমরা দেখব যে 3 ডিগ্রি আমিনের ক্ষেত্রে কি হয়। 3 ডিগ্রি আমিনের যে স্ট্রাকচার আমরা আঁকাই, তাহলে এখানে দেখো 3 ডিগ্রি আমিন কেমন হয়? তিনটা অ্যালকাইল গ্রুপ থাকবে, তিনটা অ্যালকাইল গ্রুপ। তাহলে তিনজন মিলে কি করবে? তিন দিক থেকে নাইট্রোজেন পরমাণুকে ইলেকট্রন সাপ্লাই দিবে। তাহলে দেখো তো, তাহলে না এই ক্ষেত্রে তার ইলেকট্রন ডোনেট করার প্রবণতাটা আরো বেশি হচ্ছে না? শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, তাহলে এখানে ইলেকট্রন ডোনেট করার প্রবণতা, অ্যাভেবিলিটি অফ ইলেকট্রন আরো বেড়ে যাচ্ছে না? বাড়ছে? একজোড়া ইলেকট্রন আছেই, তার সাথে তিনটা অ্যালকাইল মূলক আছে। অ্যালকাইল মূলক থাকার কারণে অ্যালকাইল মূলক কি করবে? এই অ্যালকাইল মূলক আরো নাইট্রোজেনের চারপাশে ইলেকট্রন ঘনত্ব, ইলেকট্রন ক্লাউডটাকে বাড়ায় দিবে। ঠিক আছে? তো ইলেকট্রন ক্লাউড যদি বেড়ে যায় তাহলে কি ঘটবে? ঠিক আছে, বুঝলা তোমরা কিছু? কথা বেঁধে যাচ্ছিল তো স্যার। স্যার আপনার আবার মিউট হয়ে গেছে স্যার। দেখাও যাচ্ছে না, শোনা যাচ্ছে না। হ্যাঁ স্যাররা বুঝতে পারছেন আমার কথা? এতক্ষণ মিউট ছিল স্যার, শোনা যায়নি কিছুই। হ্যাঁ, বললাম এখন এখন তো ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছো তো বিষয়টা? জি স্যার। ঠিক আছে, তাহলে ওকে,
তাহলে আমরা এখন দেখো 3 ডিগ্রি অ্যামিনের ক্ষার ধর্ম আরো বেশি হওয়ার কথা না? দেখতে পাচ্ছ 3 ডিগ্রি অ্যামিনের ক্ষার ধর্ম কি আরো বেশি হওয়ার কথা না? জি স্যার। হ্যাঁ, কিন্তু সেটা হবে না, বুঝছেন? রিসার্ভ সেটা হবে স্যার। হবে না। হ্যাঁ, সেটা হবে না। কেন হবে না? এটা আমি বলেছিলাম গত ক্লাসে যে অধিক সন্ন্যাসীতে যেমন গাজন নষ্ট, একটা বাংলা প্রবাদ আছে। ওকে, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, শুনেছো এই প্রবাদটা? জি স্যার শুনেছি। ঠিক তেমনই এখানে সন্ন্যাসী বেশি হয়ে গেছে, ডোনার বেশি হয়ে গেছে। এই ডোনার বেশি হওয়ার কারণে তার ইলেকট্রন ক্লাউড বেড়ে গেছে ঠিকই, কিন্তু বাট ইলেকট্রন যে নিবে বা নিতে আসবে, সে আসার পসিবিলিটি কমে গেছে। কারণ মোটামুটি 4 দিকের মধ্যে 3 দিকে কিন্তু অ্যালকাইল মূল তাকে ঘিরে ধরেছে, ঠিক আছে? ফলে যে ইলেকট্রন নিতে চাচ্ছে বা নিতে আসতে চাচ্ছে, তার আসার সম্ভাবনা বা পসিবিলিটি কমে যাচ্ছে। ফলে ইলেকট্রন দেওয়ার সম্ভাবনাটা কমে যাচ্ছে। আর এই কারণে 3 ডিগ্রি অ্যামিনের ইলেকট্রন ঘনত্ব বেশি থাকার পরেও এর ক্ষার ধর্ম অপেক্ষাকৃত অনেক কম, ঠিক আছে? যেটা আমি গত ক্লাসে বলেছিলাম। এবং এখন যদি আমি সেই সিকোয়েন্সে আসি, যাতে 3 ডিগ্রি অ্যামিন, তাহলে সেই ক্ষেত্রে কে বেশি কে কম, এই সিকোয়েন্সে যদি আসি, সেটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন সবথেকে বেশি 1 ডিগ্রি থেকে, 1 ডিগ্রি আবার 3 ডিগ্রি থেকেও বেশি, এবং সর্বশেষ হচ্ছে অ্যামোনিয়া। যারা তো বুঝলা কিনা? বুঝতে পারছো কথাটা? স্যারেরা কথা বুঝতে পারছেন? আর একবার ক্লিয়ার করে দেন। বুঝতে আবার পারছি। বলবো, আবার বলতে হবে, বলো বাকি বললা, আবার বলবো? বুঝতে পারছি, আর একবারে বললে ভালো করে বুঝতে পারতাম। আচ্ছা ঠিক আছে, তুমি চাচ্ছ যখন আমি আবার বলতেছি যাদের উদ্দেশ্যে যারা আছে, সেটা হচ্ছে অ্যামোনিয়া 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি সব অ্যামিনই কিন্তু জোড়া ইলেকট্রন বিদ্যমান, নিঃসঙ্গ জোড়া ইলেকট্রন বিদ্যমান। সো ইলেকট্রন সাপ্লাই দিয়ে তারা বন্ড তৈরি করতে পারে, অর্থাৎ ক্ষার ধর্ম প্রদর্শন করতে পারে। যারা এক জোড়া ইলেকট্রন দিতে পারে লুইস মতবাদ অনুযায়ী, তারা হচ্ছে ক্ষার বা ক্ষারক, ঠিক আছে? তো এখানে সবাই দিতে পারে, কিন্তু খেয়াল করে এর মধ্যে কে বেশি স্ট্রং বেস, কে লেস বেস। এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, একটা অ্যালকাইল মূলক আছে, একটা অ্যালকাইল মূলক ইলেকট্রন, অ্যালকাইল মূলকটা হচ্ছে ইলেকট্রন দাতা মূলক হিসেবে পরিচিত। সেই ইলেকট্রন বিকর্ষণের মাধ্যমে তার ইলেকট্রন বা তার বন্ধনের ইলেকট্রনটা নাইট্রোজেন পরমাণুর দিকে আগায় দেয়, ফলে তার ইলেকট্রন ক্লাউডটা বেড়ে যায় এবং তার ক্ষার ধর্মটাও বেড়ে যায়। 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে ঠিক একই ঘটনা। এখানে দুইটা অ্যালকাইল মূলক আছে, 2 ডিগ্রি অ্যামিন, দুইটা অ্যালকাইল মূলক আছে, তাহলে দুজনেই ইলেকট্রন বিকর্ষণ করে বা ইলেকট্রন দান করে নাইট্রোজেন পরমাণুতে ইলেকট্রন ঘনত্ব বাড়ায় দিবে, ফলে তার ক্ষার ধর্মটা বেড়ে যাবে। বাকিগুলা বুঝলা? জি স্যার। ক্ষার ধর্ম বেড়ে যাবে। তাহলে 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি অ্যামিনটা বেশি ক্ষার ধর্মী হবে, ঠিক আছে কথা? বাকি শুনছো? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, এবার 3 ডিগ্রি অ্যামিন যেটা আছে, 3 ডিগ্রি অ্যামিন এই ক্ষেত্রে কি হবে? 3 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে হচ্ছে যে এখানে 3টা অ্যালকাইল গ্রুপ আছে, তাহলে 3টা অ্যালকাইল গ্রুপ কিন্তু এখানে ডোনেট করবে, ইলেকট্রন সাপ্লাই দিবে, তাহলে নাইট্রোজেনের ইলেকট্রন ক্লাউড আরো বেড়ে যাবে। তাহলে তার ইলেকট্রন ঘনত্ব যেহেতু বেড়ে যাচ্ছে, ইলেকট্রন ঘনত্ব যখন বেড়ে যাচ্ছে, তাহলে তার ইয়েটা বেড়ে যাবে, কি বলে এটা, ক্ষারক ধর্ম বেড়ে যাবে, ক্ষারকত্ব বেড়ে যাবে। এই তো 3 ডিগ্রি অ্যামিনে 3টা অ্যালকাইল গ্রুপ আছে, এই নাইট্রোজেন পরমাণুর দিকে ইলেকট্রন সাপ্লাই দিয়ে তার ইলেকট্রন ক্লাউড বা ঘনত্ব বাড়ায় দিবে, তার ক্ষারকত্ব বেড়ে যাবে, এই তো। কিন্তু এখানে বেশি অ্যালকাইল মূলক থাকার কারণে, চারপাশে ঘিরে ধরার কারণে, এখানে অন্য যে মূলক বা পরমাণু সেই ইলেকট্রনটা নিবে, সেই সুযোগটা যায় কমে, ঠিক আছে? এই ইলেকট্রন, হ্যাঁ, ইলেকট্রন যে দিবে প্রোটনের জন্য বা অন্য কোনো পরমাণুকে, তার সহজলভ্যতা কমে যায়, আছে বেশি বা সহজলভ্যতা কমে গেছে। ফলে এইখানে এই ক্ষেত্রে 3 ডিগ্রি অ্যামিনটা ততটা ক্ষার ধর্ম প্রদর্শন করতে পারে না। কেন পারে না? কারণ তার ইলেকট্রন বেশি আছে, ইলেকট্রন ক্লাউডও বেশি আছে, বাট তার দেওয়ার টেন্ডেন্সিটা কমে গেছে চারিদিকে অ্যালকাইল মূলক ঘিরে থাকার কারণে। এটাকে অনেকটা স্ট্যাটিক ইন্ডেক্স বলা হয়।
চারপাশে অ্যালকাইল মূলক আছে বিধায় অন্য মূলকটা সহজে এসে তার কাছ থেকে ইলেকট্রন নিতে পারে না, সহজে পারে না, পারে কিন্তু বাট সহজে পারে না। আর এই কারণে এই 3টি অ্যামিনের ক্ষারকত্বটা যায় কমে। দেখো তো বুঝলা কিনা? জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছেন? ওকে, ধন্যবাদ। আচ্ছা, এরপরে নেক্সট অংশে আসি। এইটা কিন্তু আমি গতদিন আলোচনা করছিলাম, আপনারা অনেকে ছিলেন না হয়তো, অথবা ভুলে গেছেন, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যে ভুলে গেছেন। তাই এরপরে নেক্সট অংশে আসো, সেটা হচ্ছে কনজুগেট অ্যাসিডের সুস্থিতি। আমরা প্রথম পয়েন্ট আলোচনা করেছি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সহজলভ্যতা। নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সহজলভ্যতা, এটা প্রোটনের জন্য যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় যে দেওয়ার প্রবণতা বা সহজলভ্যতা, এর উপর তার ক্ষারক ধর্ম নির্ভরশীল। আরো 3-4টা পয়েন্ট আছে। নেক্সট পয়েন্টটা হচ্ছে কনজুগেট অ্যাসিডের সুস্থিতি। কনজুগেট অ্যাসিডের সুস্থিতি। এখন কনজুগেট অ্যাসিড জিনিসটা কি, বা অনুবন্ধী অম্ল জিনিসটা কি? অনুবন্ধী অম্ল সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? অনুবন্ধী অম্ল কারো কোনো আইডিয়া? স্যারেরা শুনতে পাচ্ছ? কোনো কথা বলছো না যে? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা তো যাচ্ছে। বললাম কনজুগেট অ্যাসিড বা অনুবন্ধী অ্যাসিড বলতে কি বোঝো? এনিওয়ান প্লিজ, পারবে? আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। তোমাদেরকে হ্যালো, ডিস্টার্ব করছে না? স্যার হ্যাঁ, বলো বলো। শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, পাচ্ছি স্যার, বলেন। স্যার, যে কোনো অম্ল থেকে একটি প্রোটন অপসারণের ফলে যে ক্ষারক সৃষ্টি হয় সেটা অনুবন্ধী অম্ল স্যার। এক্স্যাক্টলি সব অম্লের রাইট। অনুবন্ধী ক্ষারক। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, অনুবন্ধী অম্ল থেকে প্রোটন অপসারণের পরে, প্রোটন অম্ল থেকে প্রোটন অপসারণের পরে যা যে প্রজাতি তৈরি হয় বা যা পাওয়া যায় বা যা থাকে, তাকে আমরা বলতেছি কনজুগেট অ্যাসিড। ঠিক আছে, কনজুগেট অ্যাসিড। দেখো তো কথাটা বুঝতে পারছো? যেমন, আর কনজুগেট ক্ষারটা কি? সরি ফর দ্য ইন্টারাপশন, আমি একটু ভুল বলছি মনে হয়। অ্যাসিড থেকে একটা প্রোটন অপসারণের পরে, অ্যাসিড থেকে একটা প্রোটন অপসারণের পরে যে প্রজাতির সৃষ্টি হয় তাকে বলা হয় অনুবন্ধী ক্ষারক। এবার শুনতে পেরেছেন? অ্যাসিড থেকে একটা প্রোটন অপসারণের পরে যে প্রজাতির সৃষ্টি হয় বা যা পাওয়া যায়, যা থাকে, তাকে বলা হয় অনুবন্ধী ক্ষারক। আমরা দেখতে পাচ্ছি এই যে বিক্রিয়াটা এখানে, এই শুনতে পাচ্ছ তোমরা? দেখতে পাচ্ছ? হ্যাঁ, শোনা যাচ্ছে না? দেখতে পাচ্ছি স্যার। ওকে, এটা হচ্ছে অম্ল, আর এটার থেকে হাইড্রোজেন অপসারিত হচ্ছে, হাইড্রোজেন অপসারিত হয়ে এই যে ক্লোরাইড আয়নটা তৈরি করছে, এটাকে আমরা বলতে পারি অনুবন্ধী ক্ষারক। তার অনুবন্ধী ক্ষারক, এই অম্লের অনুবন্ধী ক্ষারক হচ্ছে এটা, এই অম্লের অনুবন্ধী ক্ষারক হচ্ছে এটা। ঠিক আছে, আর এই যে পানি এখানে ক্ষারক হিসেবে আচরণ করতেছে, এই প্রোটনটা গ্রহণ করে সে অনুবন্ধী অম্লে পরিণত হয়েছে। স্যার, আপনার ভয়েসটা ক্লিয়ার না। ভয়েসটা ক্লিয়ার হচ্ছে না? শুনতে পাচ্ছেন না?
সাইদ, স্যার রাশেদ, শুনতে পাচ্ছি কিন্তু মানে ভারী হয়ে আসতেছে কণ্ঠটা অনেক। ভাই তাহলে আমি আরো ভারী করে বলি, তাহলে তোমার জন্য হালকা হয়ে যাবে। বলবো? না স্যার। আমি যেটা বলছিলাম যে এটা তো অম্ল, হ্যাঁ? হ্যাঁ, অন্যরা তোমাকে ঠিক মতো শুনতে পাচ্ছ? অন্যরা? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, তাহলে দু একজনের প্রবলেম হলে তার নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। অম্ল থেকে প্রোটন অপসারণের ফলে যে প্রজাতির উৎপত্তি হচ্ছে তাকে বলছি আমরা ওই অম্লের উৎপত্তি কারক। আর ক্ষারক ওই প্রোটন গ্রহণ করে, ক্ষারক ওই প্রোটন গ্রহণ করে যে যে অবস্থায় প্রাপ্ত হলো বা যে প্রজাতিতে পরিণত হলো এটাকে আমরা বলছি অনুবন্ধী অম্ল। ওকে, এই হচ্ছে আমাদের অম্ল ক্ষারক যৌগ। ওকে, আর এটা জোড়া একটা, এবং এখানে আমাদের যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে কনজুগেট অ্যাসিডের সুস্থিতি, আমরা এটা আলোচনা করব। কনজুগেট অ্যাসিডের সুস্থিতি। তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, কারেন্ট কি চলে গেল না? কারেন্ট তো আছে, অনেক ভোল্টেজ কমে গেছে। ঠিক আছে, তো এখানে বলা হচ্ছে একটা পয়েন্ট যে কোনো অ্যামিনের কনজুগেট অ্যাসিড যত বেশি হবে, কোন অ্যামিনের কনজুগেট অ্যাসিড যত বেশি স্থিতিশীল হবে, যত বেশি স্থিতিশীল হবে সংশ্লিষ্ট ক্ষারের তীব্রতাও তত বেশি হবে। কোন অ্যামিনের কনজুগেট অ্যাসিড, অ্যামোনিয়া বা অ্যামিনের কনজুগেট অ্যাসিড যত বেশি স্থিতিশীল হবে ওই ক্ষারের তীব্রতাটাও তত বেশি হবে। ঠিক আছে, ওকে। তো এখন তোমার কি বলে যে অ্যামিনের সুস্থিতিটা আমরা কিভাবে কাউন্ট করবো? ঠিক আছে, তুমি একটু খেয়াল করো, ওই আবার আগের কথা, অ্যামোনিয়াতে একজন ইলেকট্রন আছে, এই যে আয়নটা তৈরি করছে এখানে ইলেকট্রন তাকে দিয়ে নিউট্রালাইজ করার কেউ নাই, এর সুস্থিতিটা হচ্ছে কম, এটা হচ্ছে কম সুস্থিত, কম সুস্থিত। ঠিক আছে, কিন্তু পরে আমরা একটা বিক্রিয়া দেখাই, সেটা হচ্ছে, দেখো খেয়াল করো, মিথাইলামিন CH3NH2 মিথাইলামিন এর সাথে পানি বিক্রিয়া করাই, ঠিক আছে, তাহলে এখানে যেটা তৈরি হবে CH3NH2 এরকম, ঠিক আছে, সরি NH3, কারণ বাস্তার দিব CH3NH3, এইখানে তার স্থিতিশীলতা বেশি, এটা হচ্ছে বেশি সুস্থিত, বেশি সুস্থিত। বাট কেন বেশি সুস্থিত? এই কারণে যেখানে মিথাইল মূলক আছে, মিথাইল মূলকটা এটা প্লাস চার্জ, প্লাস চার্জ যখন হবে তার ইলেকট্রন ঘাটতি দেখা দিচ্ছে, আর ইলেকট্রন ঘাটতি দেখা দিলে সে কিন্তু ইলেকট্রন নেওয়ার চেষ্টা করবে, স্থিতিশীলতা কমে যাবে, অস্থিতিশীলতা বেড়ে যাবে। কিন্তু যেহেতু এখানে মিথাইল মূলক আছে, মিথাইল মূলকটা কিন্তু ইলেকট্রন সাপ্লাই দিয়ে তার স্থিতিশীলতা নিয়ে আসার চেষ্টা করবে, কথা বুঝতে পারছো? তার স্থিতিশীলতা নিয়ে আসার চেষ্টা করবে, ফলে
হ্যাঁ স্যাররা শুনতে পাচ্ছেন? একটু ডিস্টার্ব হচ্ছে। জি স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতে পাচ্ছ কি? জি স্যার। আচ্ছা আমি লাইন ডিস্টার্ব হচ্ছে বারবার, আমি একটু শেষ করে দিতে চাচ্ছি। এটা বেশি সুস্থিত আর এটা কম সুস্থিত। তো বলা হচ্ছে যে কনজুগেট অ্যাসিডের সুস্থিতি যত বেশি হবে, হ্যাঁ, তত ওই ক্ষারের তীব্রতা তত বেশি হবে। ওই ক্ষারের তীব্রতা তত বেশি হবে। তো এই যে কনজুগেট অ্যাসিডের কথা বলা হচ্ছে, এই বেশি সুস্থিত, তাহলে এই ক্ষারের তীব্রতাটা বেশি। আর এই কম সুস্থিত, এই ক্ষারের তীব্রতাটা তত কম। এটা হচ্ছে মূল কথা। ঠিক আছে? আর সুস্থিতি কেন বেশি বা কেন কম অলরেডি বললাম, যে মিথাইল মূলক থাকার কারণে সে ইলেকট্রন সাপ্লাই দিয়ে তার অস্থিতিশীলতা দূর করে, প্লাস চার্জের যে ব্যাপারটা আছে এটা কমায় দেওয়ার চেষ্টা করে, ফলে তার স্থিতিশীলতা বেড়ে যায়। বেশি সুস্থিত এই জন্য বলা হচ্ছে। আর যে বেশি সুস্থিত, ওই ক্ষারের তীব্রতাটা তত বেশি হবে। এটা হচ্ছে মূল কথা, দ্বিতীয় পয়েন্ট। তো আজকে ক্লাসের টাইমও প্রায় শেষ হয়ে আসছে, 2 মিনিট আছে। তো আজকে আলোচনা আমি এই পর্যন্ত শেষ করতে যাচ্ছি। বারবার ইন্টারাপশন করতেছে, এজন্য আমি দুঃখিত। তোমাদের আগামী মঙ্গলবার, অর্থাৎ আগামীকাল না, আগামীকালকে সাগর স্যার ক্লাস নেবে ইনশাআল্লাহ। আর আগামী মঙ্গলবার পরের সপ্তাহ থেকে আমার ক্লাস হবে 9:30টায়। যারা পরে ক্লাসে ঢুকছো তারা একটু খেয়াল রেখো, আর অন্যদেরকে বলার সুযোগ থাকলে একটু বলে দিও। ঠিক আছে? সাগর স্যারের মিটিং আইডি কোনটা? সাগর স্যার মিটিং আইডি উনি কালকে জানাই দিবেন, মানে রাতে আজকে জানাই দিবেন। ঠিক আছে? আমি নিজেও জানি না। ও ঠিক আচ্ছা আছে? স্যার, ঠিক আছে। ঠিক আছে স্যার। তো সবাই ভালো থেকো। আমার ক্লাস পরের সপ্তাহে 9:30টায়, মনে থাকবে? পরের সপ্তাহে মঙ্গলবার সকাল 9:30টায়। ওকে, থ্যাংক ইউ, ভালো ঠিক আছে থেকো। স্যার। হ্যাঁ, ওকে, আল্লাহ।